দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি মনোজ বসুর লেখা একটি গল্প রাত্রির রোম্যান্স এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প রাত্রির রোম্যান্স। বধূ ডাকিল, ঘুমোচ্ছ? মনোময় পাশ ফিরা শুইল এবং বলিল, বধূ কহিল, বালিশ কোথায়? অন্ধকারে দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ গো, আমার বালিশ কোথায় লুকিয়ে রাখলে? না, এই যে পেয়েছি বলিয়া আন্দাজে বালিশ খুঁজিয়া লইয়া তাহার উপর শুইয়া পড়িল। মনোময় বলিয়া উঠিল, আহ, ঘাড়ের ওপর শুলে কেন? সরে গিয়ে জায়গায় শো। বধূ বলিল, সর্বনাশ, গায়ের ওপর শুয়েছি নাকি? পিদ্দিমটা নিভে গেল, অন্ধকারে কিছু বুঝতে পারিনি গো। ভাগ্যিস কথা কইলে। কিন্তু কথা যদি মোটে নাই বা কহিত, তা হইলেও মনোময়ের অস্থির দেহটাকে তুলার বালিশ বলিয়া ভুল করা কাহারও উচিত নয়। এবার শুইয়া পড়িয়া বধূ চুপ করিয়া রইল। কিন্তু কতক্ষণ? একা একাই কথা চলিতে লাগিল। উফ, কি গরম! বৃষ্টি বাদলার নাম গন্ধ নেই। গরমে সিদ্ধ করে মারছে। তার উপর দুটো উনুনে যেন রাবণের চিতে। সেই বেলা থাকতে রান্নাঘরে ঢুকেছি, আর এখন বেরিয়ে আসা। ঘরে একটা জালনাও নেই। ও গো, ও কর্তা, ও ছোটবাবু, তোমরা রান্নাঘরে একটা জালনা করে দাও না কেন গো? এইবার করে দাও, বুঝলে? তবু ছোটবাবু সাড়া দিল না। বোধ করি সে জালনা করিয়া দিবেই, তাই কথা কহিল না। বধূর মুখের কাছে ঘুরিয়া ঘুরিয়া কয়টার মশা ভনভন করিয়া উঠিল। তবু যা হোক, কথার দোসর জুটিল। ওই মানুষটাকে আর ডাকিয়া ডাকিয়া খুন হইবার দরকার নাই। মশার সঙ্গেই আলাপ শুরু হইল। দাঁড়া, কাল তোদের জব্দ করছি। সন্ধেবেলা নারকেলের খোসার আগুন করে আচ্ছা করে ধুনো দেব, দেখি ঘরে থাকিস কি করে। খানিক জোরে জোরে পাখা করিতে লাগিল। তারপর মনোময়ের গায়ে নাড়া দিয়া বলিল, এই গরমে ঘুমোচ্ছ কি করে গো? মশায় কামড়ায় না? সরে এসো একটু, মশারিটা ফেলি। এখানে বলিয়া রাখা যাইতে পারে যে ঘুম সম্বন্ধে মনোময়ের বিশেষ প্রকার নিপুণতা আছে। মশা ক্ষুদ্র প্রাণী, কামড়াইয়া কি করিবে? ঘুম যদি সত্য সত্যই আসিয়া থাকে, সুন্দরবনের বাঘে কামড়াইলেও ভাঙিবে না। বধূ মশারি ফেলিল। মনোময়ের পাশটা খুঁজিয়া দিবার জন্য গায়ের উপর ঝুঁকিয়া পড়িল। খাদের একেবারে কিনারা ঘেঁষিয়া শুইয়াছে মনোময়। বন্ধু তাহার হাতখানা সরাইয়া দিল। যেখানে সরাইয়া রাখিল সেইখানেই এলাইয়া রইল। পুনরায় তুলিয়া লইয়া সেই হাতখানা নিজের হাতের ওপর রাখিল। তারপর মনোময়ের কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল, ঘুমোলে নাকি? ওগো, শুনছ? এরই মধ্যে ঘুম? মনোময় নড়িয়া চড়িয়া পাশবালিশটা টানিয়া লইয়া বলিল, ঘুম কোথায় দেখলে? বলো কি বলবে। বধূ বলিল, এসো খানিক গল্প করি। এত সকাল সকাল ঘুম পায়? মনোময় কহিল, করো। কালকে আমি গল্প বলেছি, আজ তোমার পালা। সেই রকমই তো কথা ছিল। তবে? মনোময় বলিল, তা হোক, আজও তুমি বলো উষা। কালকে শেষটা শোনা হয়নি, ঘুম এসেছিল। বধূর নাম উষা। বলিল,
আজও তেমনি ঘুমোবে তো? মনোময় কঠিন প্রতিজ্ঞা করিয়া বলিল, কক্ষনো না। উষা কহিল, কিন্তু এক্ষুনি তো ঘুমোতে আরম্ভ করেছ, ওই যে দেখছি। মনোময় বলিল, দেখতে পাচ্ছ? অন্ধকারে তোমার চোখ জ্বলে বুঝি? উষা বলিল, জ্বলেই তো। 7 রাজার ধন মানিকের গল্প শোনোনি? অজগর সাপ সেই মানিক কোথা থেকে নামিয়ে গোবরে লুকিয়ে রাখল, গোবর খুঁড়েও তার আলো বেরোয়। তেমনি একজোড়া মানিক হচ্ছে আমার এই দুটো চোখ, চিনলে তো না? মনোময় বলিল, কিন্তু মানিক ছাড়াও মেনি বিড়ালের চোখ অন্ধকারে জ্বলে, বিজ্ঞান পড়ে দেখো। কিন্তু এবার তো আর চোখ দিয়ে দেখা নয় মশাই, হাত দিয়ে ছোঁয়া। অন্ধকারের মধ্যে উষা মনোময়ের চোখের উপর হাত বুলাইয়া দেখিল, তাহা যথা নিয়মে মুদ্রিত হইয়া আছে। ভারী রাগিয়া গেল। বেশ, ঘুমোও, খুব করে ঘুমোও, আমি জ্বালাতন করব না বলিয়া সরিয়া গিয়া উল্টো দিকে মুখ করিয়া শুইল। মনোময়ও সরিয়া আসিল। আসিয়া তাহার একখানা হাত ধরিয়া বলিল, ফিরে শো, অত রাগ করে না, এদিকে একবার ফিরেই দেখো ঘুমোচ্ছি কিনা। কি গো, ফিরবে না? আহা, যদি কথা না বলো মাথা নাড়তে কি বাধা? অপরপক্ষ নির্বিকার। যেমন ঘুম পাইয়াছে তেমনি গভীর নিঃশ্বাস পড়িতেছে। মনোময় বলিল, ঘুমোলে নাকি? ও উষা, ঘুমিয়ে পড়েছ? তারও পরীক্ষা আছে। সত্যি সত্যি যদি ঘুমিয়ে থাকো, হ্যাঁ বলে জবাব দাও। এবার উষা কথা কহিল, খুব তো যা তা বুঝিয়ে যাচ্ছ। মনোময় হাসিতে হাসিতে বলিল, কি? এই যে বললে ঘুম এসে থাকলে আমি হ্যাঁ বলে উত্তর দেব, ঘুম এলে বুঝি জ্ঞান থাকে? ভাবো আমি কিছু বুঝি নে, আমি বোকা। মনোময়ের দুগ্রহ। বলিয়া বসিল, বোকা নও তো কি, আমি বরাবর জেগেই আছি। তুমি চোখে হাত দিয়ে বললে আমার চোখ নাকি বোঝা। খোলা চোখে হাত দিলে বুঝে যায় না কার? নিজের চোখে হাত দিয়ে দেখো না। আর এই নিয়ে তুমি মিছিমিছি রাগারাগি করলে। উষাকে বোকা বলিলে খেপিয়া যায়। বলিল, আমি বোকা আছি, বেশ আছি, তোমার কি? বলিয়া জালনার ধারে একেবারে খাটের শেষ প্রান্তে চলিয়া গেল এবং তাহার ও মনোময়ের মধ্যেকার ফাঁকটুকুতে দুমদুম করিয়া 2টা পাশবালিশ ফেলিয়া দিল। মনোময় হতাশভাবে বলিল, তা বেশ, মাঝে একেবারে ডবল পাঁচিল তুলে দিলে। খানিক চুপ করিয়া থাকিয়া আবার বলিল, বেশ, আমার দোষ নেই, এবার নিশ্চিন্তে ঘুমানো যাক। যা বলিল তাই। হাই তুলিয়া সত্য সত্যই পাশ ফিরিয়া শুইল। তা হোক, উষাও পড়িয়া থাকিতে জানে। দুইজনেই চুপচাপ। যদি কেউ দেখিতে পাইত, ঠিক ভাবিত উহারা নিঃসারে ঘুমাইতেছে। খানিক পরে উষা উসখুস করিতে লাগিল। এমনও হইতে পারে মনোময় সুযোগ পাইয়া এই ফাঁকে সত্য সত্যই খানিকটা ঘুমাইয়া লইতেছে। ইহার পরীক্ষা করিতে কিন্তু বেশ বেগ পাইতে হয় না, গায়ে একটু সুড়সুড়ি দিলেই বোঝা যায়। ঘুম যদি ছলনা হয়, মনোময় ঠিক লাফাইয়া উঠিবে। চুপ করিয়া কখনো সুড়সুড়ি হজম করিতে পারিবে না। কিন্তু যদি সে না ঘুমাইয়া জাগিয়াই থাকে এবং উষা গায়ে হাত দিবা মাত্রই হো হো করিয়া হাসিয়া ওঠে, না রাগ করিয়া শেষকালে অতখানি অপদস্থ হওয়া উচিত হইবে না। ও ঘরে বড় জায়ের ছেলে জাগিয়া উঠিয়া কাঁদিতে লাগিল। শেষে তিনি দালানে আসিয়া ডাকিলেন, ছোট বউ, ছোট বউ, ঘুমুলি নাকি? বার দুই ডাকাডাকির পর উষা উঠিয়া গিয়া ভিতর হইতে জিজ্ঞাসা করিল, কি? তোর ঘরে স্পিরিটের বোতলটা আছে, বের করে দে, খোকার দুধ গরম করব। বোতল বাহির করিয়া দিয়া তোষকের তলা হইতে দেশলাই লইয়া উষা প্রদীপ জ্বালিল।
মধ্যেকার বাঁশবালিশের প্রাচীর তেমনি অটল হইয়া আছে। উষা যখন উঠিয়া গিয়াছিল, অন্তত সেই অবকাশে বালিশ দুটির অন্তর্ধান হওয়া উচিত ছিল। কাণ্ডখানা কি! দীপ ধরিয়া মনোময়ের মুখের দিকে তাকাতেই বুঝিতে পারিল সে দিব্য অঘরে ঘুমাইতেছে। ঘুম যে অকৃত্রিম তাতে সন্দেহ নাই। দাম্পত্য জীবনের উপর উষার ধিক্কার জন্মিয়া গেল। পুরুষ মানুষের কেবল চিঠিতে চিঠিতেই ভালোবাসা, ভালোবাসা না ছাই। গরমের ছুটিতে কদিনের জন্য বাড়ি আসা হইয়াছে, একেবারে রাজ্যের ঘুম সঙ্গে করিয়া লইয়া আসিয়াছে। কাজকর্ম মিটাইয়া নিজেরা খাইয়া বাসনগোসন ও পিড়ি তুলিয়া এ ঘরে চলিয়া আসিতেছে। এমন সময় টুপটুপ করিয়া রান্নাঘরের পিছনে সিঁদুরে গাছের তলায় কটা আম পড়ল। সেজোজা প্রস্তাব করিলেন, চল না ছোট বউ, আম কটা কুড়িয়ে আনি। উষা বলিল, এখন থাকবে, সকালে কুড়োলেই হবে। সেজোজা বলিলেন, সকালে কি আর থাকবে? রাত থাকতেই পাড়ার মেয়েগুলো কুড়িয়ে নিয়ে যাবে। তখন বড়জা মুখ টিপিয়া হাসিয়া বলিলেন, না না সেজ বউ, ও ঘরে যাক, আর একজনের ওদিকে ঘুম হচ্ছে না তা বোঝো। চলো তুমি আর আমি আম কুড়োই গে। আজ তোরও খুব ঘুম ধরেছে না রে উষা? উষার লজ্জা করিতে লাগিল। জোর করিয়া বলিল, না, আমিও আম কুড়োতে যাব, এবং খুব উৎসাহের সহিত আম কুড়াইয়া বেড়াইছিল। কিন্তু তখনই ছ্যাঁত করিয়া মনে উঠিয়াছিল, জাগিয়া আছে তো। এবার মনোময় ট্রাঙ্ক হইতে উষা কখানা উপন্যাস আবিষ্কার করিয়াছে। আজ রান্নাঘরে ভাত চড়াইয়া দিয়া তাহার একখানা লইয়া বসিয়াছিল, সুপ্রসিদ্ধ গোবর্ধন পালিত মহাশয়ের রচিত অদৃষ্টের পরিহাস। বইখানা শেষ করিতে পারে নাই, ফ্যান উথলাইয়া উঠিল। অমনি সে পাতা মুড়িয়া রাখিয়া দিয়াছিল। এখন এমন করিয়া শুইয়া কি করা যায়, ঘুম যে আসে না। কুলুঙ্গি হইতে বইখানা টানিয়া লইল। খাসা লিখিয়াছে। পড়িতে পড়িতে উষা অবিলম্বে মগ্ন হইয়া গেল। উপন্যাসের নায়িকার নাম অধীরা। সম্প্রতি তাহার সঙ্গীন অবস্থা। নায়ক প্রণয় কুমারকে দস্যু ভৈরব সর্দার ইতিপূর্বে বন্দি করিয়া লইয়া গেছে। অধীরা অনেক কৌশলে তাহার সন্ধান পাইয়া স্বয়ং দস্যুগৃহে গিয়াছিল, এখন রাত্রিবেলা ফিরিয়া আসিতেছে। বর্ণনাটা এই প্রকার। একে আমাবস্যার রাত্রি, তাই আকাশ মেঘাচ্ছন্ন, সূচিভেত অন্ধকার। কেবল মধ্যে মধ্যে ঈষৎ জ্যোতি বিকিরণ করিতেছে। এই অন্ধকারমগ্ন নিস্তব্ধ নিশীথে অরণ্য সমাকীর্ণ পথপ্রান্তে উন্মাদিনীর ন্যায় ছুটিয়া চলিয়াছে কে? পাঠক পাঠিকাগণ নিশ্চয় চিনিতে পারিয়াছেন, ইনিই আমাদের সেই জমিদার দুহিতা ষোড়শী সুন্দরী অধীরা। কণ্টকে পদযুগল রক্তাক্ত হইতেছে, তথাপি ভ্রুক্ষেপ নাই। এমন সময় পশ্চাতে পদধ্বনি শ্রুত হইল। নিশ্চয়ই ভৈরব সর্দারের অনুচর অনুসরণ করিতেছে। এইরূপ বিবেচনা করিয়া অধীরাও আরও দ্রুতবেগে গমন করিতে লাগিল। অধীরা অধিকতর বেগে দৌড়াতে আরম্ভ করিল, কিন্তু দুর্দৈববশত একটি বৃক্ষকাণ্ডে বাঁধিয়া পদলন হইল। অনুসরণকারী তৎক্ষণাৎ বজ্রমুষ্টিতে তাহার হস্ত ধারণ করিল। অধীরা নানা প্রকারে অঙ্গ সঞ্চালন করিয়া দস্যুহস্ত হইতে অব্যাহতি লাভের চেষ্টা পাইতে লাগিল। এই সময় বিদ্যুৎ স্ফুরণ হইল। দামিনীর তীব্র আলোকে দেখিতে পাইল অনুসরণকারী আর কেহ নয়, স্বয়ং প্রণয় কুমার। প্রণয় কুমার প্রশ্ন করিল, পাপিয়সী, এই গভীর রাত্রে নিবিড় অরণ্যের মধ্যে কোথায় চলিয়াছিস? আমি তোকে ভালোবাসিয়া পরম বিশ্বাসে বক্ষে ধারণ করিয়াছি, সেই বিশ্বাসের এই প্রতিদান? প্রণয় কুমার আরও কি বলিতে যাইতেছিল, কিন্তু অকস্মাৎ মেঘ গর্জন দিংমঙ্গল প্রকম্পিত করিয়া
তাহার কণ্ঠস্বর বিলুপ্ত করিয়া দিল এবং প্রলয় বেগে বাত্তা ও ধারাবর্ষণ আরম্ভ হইল। এই যে বাত্তা ও ধারাবর্ষণ শুরু হইল, ইহার পর পাতা তিনেক ধরিয়া তাহার আর বিরাম নাই। বর্ণনাগুলি বাদ দিয়া উষা পরের পরিচ্ছেদে আসিল। সেখানেও বৃহৎ ব্যাপার। প্রণয়কুমার একাকী 50 জন আততায়ীকে কিরূপ বিক্রম সহকারে ধরাশায়ী করিয়া দস্যুগৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়াছিল তাহার রোমাঞ্চকর বিবরণ। কিন্তু উষার তাহাতে মন বসিল না। ষোড়শী সুন্দরী অধীরা নায়ককে খুঁজিতে গিয়া যে উল্টা উৎপত্তি ঘটাইয়া বসিল, সে কোথায় গেল? প্রণয়কুমারের বিক্রমের বৃত্তান্ত পরে অবগত হইলেও চলবে। উষা তাড়াতাড়ি একেবারে উপসংহারের পাতা খুলিল। উপসংহারে আসিয়া অধীরার দেখা মিলিল, কিন্তু বেচারি তখন অন্তিম শয্যায়। এমন সময় অতি আকস্মিক উপায়ে প্রণয়কুমার তথায় উপস্থিত হইল। স্থান সম্ভবত হিমালয় কিংবা বিন্ধ্যাচলের একটি নিভৃত গুহা, কারণ ইতিপূর্বে উত্তুঙ্গ পর্বতশৃঙ্গের বর্ণনা হইয়া গিয়াছে। অধীরা বলিল, আসিয়াছ হৃদয়বল্লভ? আমি জানিতাম তুমি আসিবে। এই সংসারে ধর্মের জয় অবশ্যম্ভাবী। শেষ মুহূর্তে বলিয়া যাই, আমি অবিশ্বাসিনী নহি। ভৈরব সর্দারের গৃহে যে ছদ্মবেশী নবীন দস্যু তোমার শৃঙ্খল উন্মোচন করিয়া দিয়াছিল, সে এই দাসী ভিন্ন আর কেউ নয়। হায়, আমাকে চিনিতে পারো নাই? প্রণয়কুমার বক্ষে করাঘাত করিয়া কহিল, আমি কি দুরাত্মা! তোমার ন্যায় নিষ্পাপ সরলাকে তুষানলে দগ্ধ করিয়া হত্যা করিলাম। আমার এই দুষ্কৃতিতে অদ্য একটি অম্লান অনাঘ্রাত কুসুম কবলিত হইতে চলিয়াছে। এই মহাপাপের প্রায়শ্চিত্ত কিসে হইবে? অধীরা গদগদ কণ্ঠে কহিল, তোমার কোনো দোষ নাই, সমস্তই অদৃষ্টের পরিহাস। আমার জন্য তুমি কত যন্ত্রণা সহিয়াছ। যা হোক, এই পৃথিবী হইতে অভাগিনীর অদ্য চিরবিদায়। আবার জন্মান্তরে দেখা হইবে। যাই প্রাণেশ্বর। এই বলিয়া অধীরা লতিকার ন্যায় প্রণয়কুমারের পদতলে পতিত হইল। বই শেষ হইয়া গেল। তবু উষার ঘুম আসে না। ওই বইয়ের কথাই ভাবিতে লাগিল। এই সংসারে পুণ্যের জয় পাপের ক্ষয় অবশ্যম্ভাবী, তাহাতে আর ভুল নাই। অতি বড় দাম্ভিক লোক প্রণয়কুমার। তাহাকেও শেষকালে অধীরার শোকে রীতিমতো বুক চাপড়াইয়া কাঁদিয়া ভাসিতে হইয়াছে। হ্যাঁ, বই লিখিতে হয় তো লোকে যেন গোবর্ধন পালিত মহাশয়ের মতো করিয়াই লেখে। বিছানার ওপাশে তাকাইয়া মনোময়ের জন্য অনুকম্পায় তাহার বুক ভরিয়া উঠিল। আজ ভালো করিয়া কথা কহিলে না। মাঝের বালিশ দুইটা ছুঁড়িয়া ফেলিয়া একটু টানাটানিও করিলে না। করিলে তোমার অপমান হইত। বেশ, ঘুমাও। এমনিভাবে অবহেলা করিয়া নিশ্চিন্তে আরামে ঘুমাও, কিন্তু একদিন বুক চাপড়াইতে হইবে। উষার রাগ আরও ভয়ানক হইল। রাগের বশে কান্না পাইল। এমন করিয়া এক বিছানায় শুইয়া থাকা যায় না। উষা ভাবিতে লাগিল, এখনই একখানা চিঠি লিখিয়া দূরে, বহু দূরে, একেবারে চিরদিনের মতো চলিয়া গেলে হয়। কাল সকালে ঘুম হইতে উঠিয়া তখন প্রণয়কুমারের মতোই হাহাকার করিতে হইবে। আলো লইয়া টেবিলের ধারে গিয়া সে সত্য সত্যই চিঠি লিখিতে বসিল, কিন্তু ছত্রপাঁচেক লিখিয়া আর উৎসাহ পাইল না। কারণ দূরে, বহু দূরে, চিরদিনের মতো যে স্থানে চলিয়া যাইতে হইবে তার ঠিকানা তার জানা নাই। বাইরের উঠানের পরপারে পরিপূর্ণ জ্যোৎস্নায় লিচু গাছটির ডালপালা মেলিয়া ঝাঁকড়া চুল ডাইনি বুড়ির মতন দাঁড়িয়ে আছে। আর যাই হোক, এই রাত্রিতে দরজায় খিল খুলিয়া উহার তলা দিয়া কোথাও যাওয়া হইবে না, ইহা নিশ্চিত। অতএব চিরদিনের মতো দূরে বা বহু দূরে যাইবার আপাতত তাড়াহুড়ো নাই। উষা পুনরায় বিছানায় শুইতে আসিল। আসিয়া দেখে
ইতিমধ্যে মনোময় জাগিয়া উঠিয়া মিটমিট করিয়া তাকাইয়া আছে। আলো নিভাইয়া গম্ভীর মুখে সে শুইয়া পড়িল। হঠাৎ মনোময় বলিয়া উঠিল, উষা, উষা, দেখেছ লিচু গাছের ডালে কে যেন ধপধপে কাপড় পরে দাঁড়িয়ে আছে। জালনা দিয়ে ওই মগডালের দিকে তাকিয়ে দেখো, দেখো না। উষা বুঝিল এই মিথ্যে কথা সে বড় ভীতু বলিয়াই মনোময় বলিতেছে, মিছিমিছি ভয় দেখাইতেছে। তবু তাকাইয়া দেখিবার সাহস তার হইল না। সে চোখ বুজিল, কিন্তু চোখ বুঝিয়াও তাহার মনে হইতে লাগিল যেন সাদা কাপড় পরিয়া তাহার মেজোজা একেবারে চোখের সামনে ঘুরঘুর করিয়া বেড়াইতেছেন। এই বাড়ির মেজোজা গিয়াছেন, চৈত্রে চৈত্রে 1 বৎসর হইয়া গিয়াছে। লিচুতলা দিয়া তাহাকে শ্মশানে লইয়া গিয়াছিল। উষা এমন করিয়া আর চোখ বুজিয়া থাকা বড় সুবিধাজনক বোধ করিল না। একবার ভাবিল, তাকাইয়া সন্দেহটা মিটিয়ে লইয়াই ভালো। মিছা কথা তো নিশ্চয়ই, ভূত না হাতি। সাহস করিয়া সে চোখ খুলিল, কিন্তু তাকাইয়া দেখা বড় সহজ কথা নয়। ক্যাঁচ ক্যাঁচ কট কট করিয়া বাঁশবনের আওয়াজ আসিতেছে। তাকাইতে গিয়া কি দেখিয়া বসিবে তাহার কি ঠিক। মনোময়ের উপর আরও রাগ হইতে লাগিল। এতক্ষণ ঘুমাইয়া ঘুমাইয়া জ্বালাইল, এখন জাগিয়া উঠিয়াও এমন করবে। উঠিয়া তাড়াতাড়ি জালনা বন্ধ করিতে গেল। অমনি মনোময় খপ করিয়া তাহার হাত ধরিয়া বসিল। ও কি, কি হচ্ছে? এই গরমে জালনা বন্ধ করলে টিকব কি করে? উষা বলিল, আমার শীত করছে। মনোময় বলিল, বৈশাখ মাসে শীত কি গো? উষা বলিল, শীত করে না বুঝি? কখন থেকে একলা একলা খোলা হাওয়ায় পড়ে আছি। উষার গলার স্বর ভারী ভারী। মনোময় বলিল, আচ্ছা, আমি জানলার দিকে শুই, তুমি এই দিকে, কেমন? উষা কহিল, থাক থাক, আর দরদে কাজ নেই। দুফোঁটা চোখের জল গড়াইয়া আসিয়া মনোময়ের গায়ে পড়িল। মনোময় শুনিল না। বালিশ দুটাকে একপাশে ফেলিয়া জোর করিয়া ধরিয়া উষাকে ডান দিকে সরাইয়া দিল। উষা আর নড়িল না, শুইয়া রইল একেবারে চুপচাপ। খানিক্ষণ পরে মনোময় ডাকিল, কি গো? উষা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। মনোময় জিজ্ঞাসা করিল, হাসছ কেন? উষা বলিল, ঘুমোচ্ছিলে যে বড়। মনোময় কহিল, তুমি যে রাগ করেছিলে বড়, এমন ভয় দেখিয়ে দিলাম। উষা বলিল, না, তুমি বড্ড খারাপ, অমন ভয় আর দেখিও না। আমি সত্যি সত্যি যেন দেখলাম সাদা কাপড় পরা মেজদির মতো কে একজন, এখনো বুক কাঁপছে। তুমি সরে এসো, বড্ড ভয় করে। ভাব হইয়া গেল। টং। বড় জায়ের ঘরে ক্লক আছে। নিশুতি রাতে তাহার শব্দ আসিল। মনোময় বলিল, ওই 1টা বাজল, আর বকো না, এইবার ঘুমানো যাক। উষা বলিল, একবার আওয়াজ হইলেই বুঝি 1টা বাজবে? উফ, কি বুদ্ধি তোমার! বাজলো এই মোটে 9:30। মনোময় বলিল, 9:30 বেজে গেছে 3.5 ঘন্টা আগে। উষা বলিল, না হয় 10:30, তার বেশি কক্ষণও নয়। মনোময় বলিল, তারও বেশি। আচ্ছা, দেশলাই জ্বালো, আমার হাত ঘড়িটা দেখা যাক। উষা তবু তর্ক ছাড়িল না। তা বলে এর মধ্যেই 1টা বাজতে পারে? মনোময় বলিল, আলোটা জ্বালো আগে। জ্বালি, তুমি বাজি রাখো, হেরে গেলে আমায় কি দেবে? মনোময় বলিল, যা দেব তা এখনও দিতে পারি, মুখটা এদিকে সরাও। উষা বলিল, যাও। দেশলাই ধরাইয়া কুলুঙ্গির মধ্য হইতে হাত ঘড়ি বাহির করিয়া দেখা গেল
কাহারও কথা সত্য নয়। 1টা বাজে নাই, 2:30 বাজিয়া গিয়াছে। সর্বনাশ! উষা শঙ্কিত হইয়া পড়িল। আবার খুব সকালে সকলের আগে উঠিতে হইবে, না হলে রাধারানী নামক এক ক্ষুদে ননদী সে তাকে খেপাইয়া মারিবে। বিছানায় স্বচ্ছ জ্যোৎস্নার চাঁদ অনেক নামিয়া পড়িয়াছে। উষা হঠাৎ জাগিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল। আগে বুঝিতে পারে নাই, শেষে দেখিল তখনও ভোর হয় নাই। ভালো হইয়াছে, সেজো যা ও রাধারানীকে ডাকিয়া তুলিয়া রাত থাকিতে থাকিতেই ননদ ভাজে মিলিয়া বাসন মাজা, গোবর ঝাঁট দেওয়া ও আর সকল কাজ সারিয়া রাখিবে। শাশুড়ি সকালে উঠিয়া দেখিয়া একেবারে অবাক হইয়া যাইবেন। খাট হইতে নামিয়া দাঁড়াইয়া আগের রাত্রির কথাগুলি ভাবিতে ভাবিতে উষার হাসি পাইল। বাপরে বাপ, মানুষটি এত ঘুমাইতে পারে, এখনো বেহুশ! আগে ভালো করিয়া দেখিয়া লইল মনোময় সত্য সত্যই ঘুমাইয়াছে কিনা। তারপর চুপি চুপি তাহার পায়ের গোড়ায় প্রণাম করিল। এই কয়দিন রোজ সকালেই সে প্রণাম করে, কারণ গুরুজন তো। রাত্রে ঘুমের ঘোরে কতবার গায়ে পা লাগে। তবে মনোময়কে চুরি করিয়া কাজটা করিতে হয়। সে জানিতে পারিলে ঠাট্টায় ঠাট্টায় অস্থির করিয়া তুলিবে। মনোময়ও একটি পরে জাগিল। তাকাইয়া দেখে পাশে উষা নাই। আকাশে তখনও চাঁদ আছে। কি কাজে হয়তো বাহিরে গিয়াছে। ঘুমের ঘোরে এমনি একটি যা তা ভাবিয়া সে আবার ঘুমিয়া পড়িল। সকালে জাগিয়া উঠিয়াও পাশে উষাকে দেখিতে পাইল না। তাহাতে অবশ্য আশ্চর্য নাই, রোজ সকালেই উষা অনেক আগে উঠিয়া যায়। সেলফ হইতে দাঁতন লইতে গিয়ে মনোময় দেখিল টেবিলে প্যাডের উপর উষার হাতে লেখা চিঠি রইয়াছে। রাত্রে বসিয়া বসিয়া কি লিখিতেছিল বটে। উষা লিখিয়াছে, তোমার কোনো দোষ নাই। তুমি আমার জন্য কতই যন্ত্রণা সইয়াছ, তুমি কতই বিরক্ত হইয়াছ। এই পৃথিবী হইতে অভাগিনীর চিরবিদায়। জন্মান্তরে দেখা হইবে। যাই। ইহার পরে প্রাণেশ্বর কথাটা লিখিয়া ভালো করিয়া কাটিয়া দিয়াছে। উষার পেটে পেটে যে এত, তাহা মনোময় জানিত না। এরূপ লিখিবার মানে কি? যা হোক, সে বাইরে গেল। অন্যদিন উষা এই সময় রান্নাঘরের দাওয়া নিকোয়। আজ সেখানে নেই। এবার একটু শঙ্কা হইল। মেয়েরা তো হামেশাই আত্মহত্যা করিয়া বসে, যখন তখন শুনিতে পাওয়া যায়। খিড়কির পুকুর তো বেশি দূরে নয়, জলও গভীর। কিন্তু কি কারণে যে উষা এত বড় সাংঘাতিক কাজ করিবে তাহা বুঝিতে পারিল না। রাত্রে ঘুমের ঘোরে হয়তো সে কি বলিয়াছে। আনাজ কানাজ সকল সন্দেহজনক স্থান দেখিয়া আসিল। উষা কোথাও নাই। এমন মুশকিল যে একথা হঠাৎ মুখ ফুটিয়া কাউকে জানাতেও লজ্জা করে। পোড়ামুখী রাধারানীটাও সকাল হইতে কোথায় বাহির হইয়াছে তাহাকে যে দুটো কথা জিজ্ঞাসা করিয়া দেখিবে। অবশেষে মনোময় বড় বৌদির ঘরে ঢুকিল। সে ঘর ইতিপূর্বেই একেবারে খুঁজিয়া দেখা হইয়া গেছে। বড় বধূ বিছানা তুলিতেছিলেন। বোধ করি মনোময়ের গতিবিধি লক্ষ্য করিয়া হাসিয়া বলিলেন, হারানিধি মিলল না? না ভাই, আমি চোর নই। ঘর তো আমাদের অজান্তে একবার দেখে গিয়েছ। এইবার বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে দেখাচ্ছি, এর মধ্যে মেরে লুকিয়ে রাখিনি। মনোময় বলিল, ঠাট্টার কথা নয় বৌদি, ছোট বউ গেল কোথায়? এই দেখো চিঠি। বলিয়া চিঠিখানা দেখাইল। চিঠি পড়িয়া বড়বধূ গম্ভীর হইয়া গেলেন। বলিলেন, কি হয়েছিল বলো তো? এ তো ভয়ের কথা। মনোময় প্রতিধ্বনি করিল, সাংঘাতিক ভয়ের কথা। তোমার দাদাকে বলি তবে? বিমর্ষ মুখে মনোময় কহিল, না বলে উপায় কি? বড়বধূ বলিলেন, ভালো করে খুঁজে টুজে দেখেছ তো? কোথাও বাকি রাখিনি বৌদি। গোয়ালঘর, সিঁদুরে আমতলা? হ্যাঁ।
চিলেকোঠা? হ্যাঁ। তোমার নিজের ঘরে? সিন্দুকের তলায় কি বাক্সের পাশে? দুষ্টুমি করে লুকিয়ে টুকিয়েও তো থাকতে পারে। মনোময় বলিল, তাও দেখেছি, তন্ন তন্ন করে দেখেছি। বড় বধূ হতাশভাবে বলিলেন, তবে কি হবে? আচ্ছা, সিন্দুকের ভিতরে, বাক্সের ভিতরে? বলিতে বলিতে হাসিয়া ফেলিলেন। মনোময় মাথা নাড়িয়া বলিল, বৌদি, সহজ ব্যাপার কিন্তু মনে হচ্ছে না। বড় বধূ বলিলেন, নয়ই তো। আচ্ছা, এসো তো আমার সঙ্গে, আমি একটু দেখি। বলিয়া মনোময়কে সঙ্গে করিয়া রান্নাঘরের দাওয়ায় উঠিয়া জিজ্ঞাসা করিলেন, এ ঘরটা দেখেছ? এত সকালে রান্নাবান্না নাই, এ ঘরে আসিবে কি করিতে? কিন্তু ভিতরে ঢুকিয়া দেখিল থালার উপর লঙ্কা ও লবণ সহযোগে কাঁচা আম জড়ানো হইয়াছে। মুখোমুখি বসিয়া উষা ও রাধারানী নিঃশব্দে মনোযোগের সহিত আহার করিতেছেন। মনোময়কে দেখিয়া ঘোমটা টানিয়া দিয়া উষা হাত গুটাইয়া লইল। রাধারানী হাসিয়া উঠিল। শুনছিলেন মনোজ বসুর লেখা গল্প রাত্রির রোম্যান্স। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।